আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বিছানায় চিত হয়ে লম্বা চুলগুলো এক পাশে করে রেখে কোল বালিশের ডান পায়ের হাঁটু ঠেকে বুকের ওপর হাত রেখে শুয়ে আছে রুমাইশা। ঘুম নেই ওর চোখে। আর যা হয়েছে আজ রাতে তাতে ওর ঘুম আসলেই বরং আশ্চর্যের ব্যাপার হতো। গলাটা বসে গেছে, মুখ দিয়ে আওয়াজ বের হতে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে ওর। ডোক গিলতে গেল প্রচণ্ড ব্যথাতে কুকড়ে উঠছে রুমাইশা। চোখ দিয়ে নোনা পানির নহর বয়ে যাচ্ছে যেন। বারবার করে চোখ মুছছে রুমাইশা, কিন্তু পরক্ষণেই আবার চোখ দুইটা পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিছু সময় পর দরজায় নক পড়ল। আবার রুমাইশার গা কাঁপিয়ে উঠল নকের শব্দে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার বাইরের শব্দ, কিন্তু বৃষ্টির শব্দের কারণে কিছুই শোনা গেল না। তৎক্ষণাৎ আবারও কড়া নাড়ার শব্দ হলো, সাথে কারোর আদেশপূর্ণ কণ্ঠস্বর। রিমু, দরজা খোল। এটা তো সাফওয়ান, আবার কেন এসেছে? আবার টর্চার করবে আমাকে? বুক ফেটে কান্না আসতে চাইল রুমাইশার। বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো ও। তারপর দরজা না খুলে এক পাশ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কাল সকালেই চলে যাব ভাইয়া, এই বাড়িতে আর কখনো আসবো না। আর আমি কাউকে কিছুই বলবো না, সত্যি বলছি, বিশ্বাস করুন। আমার চেহারাও আপনি আর কখনো দেখবেন না, কসম করে বলছি। দরকার হলে আমি কলেজও বদলে ফেলবো ভাইয়া, আপনি যা বলবেন তাই করব। বলতে বলতে কিছুটাই উচ্চস্বরে ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। রুমাইশার এমন কান্না একদম বুকে গিয়ে লাগলো সাফনের। প্রচণ্ড খারাপ লাগলো ওর। এদিকে বাইরে সাফনের গলা শুনে ঘুম ভেঙে গেল সাফিনের। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রুমাইশা রুমের দরজার সামনে সাফনকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড রকম অবাক হলো। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে না পেরে বিস্মিত হয়ে সাফনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তুমি এই সময় এখানে কেন? রুমি আপুর কিছু হয়েছে? সাফন সাফিনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও নক করলো দরজায়। নরম গলায় বলল, রিমু, দরজা খোল এক্ষুনি। ভালোভাবে বলছি, দ্রুত খোল। আপনি চলে যান ভাইয়া, আমি কাল সকালেই এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি। সাফিন রুমাইশার কথার আগামাতায় কিছু বুঝতে না পেরে সাফনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সাফন বুঝলো এভাবে কাজ হবে না। রুমাইশাকে বলে দরজা খোলানো যাবে না, তাই দরজা নক করা ছেড়ে দিয়ে সাফিনের দিকে ঘুরলো। নিজের ট্রাউজারের পকেটে দু হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আবার কথা মন দিয়ে শোন। আমি এখন রুমাইশার রুমের পেছনের জানালা দিয়ে ওর ঘরে ঢুকবো, তারপর ওকে নিয়ে বের হব। কোথায় যাব জানি না, কখন ফিরবো সেটাও জানি না। যখন ফিরবো তখন তোকে কল দিব। আবার ফিরতে ফিরতে যদি সকাল হয়ে যায় তাহলে মাকে ম্যানেজ করার দায়িত্ব তোর। বোঝা গেছে? ভারী কণ্ঠে বলল সাফন। সাফিন উপর নিচে মাথা নাড়ল, দ্বিতীয় কোনো প্রশ্ন করল না। কি হচ্ছে সেটা পরেও জানা যাবে, আগে এদের ভেতরকার মনোমালিন্য দূর হোক। মনে মনে আওড়ালো সাফিন। সাফন এবার সাদের দিকে চলে গেল। সাফিনের সাথে সাফনের কি কথা হয়েছে তা জানতে পারল না রুমাইশা। কারো পায়ের শব্দ সাদের দিকে চলে যেতেই রুমাইশা ভেতর থেকে আওয়াজ দিল, শাফিন। হ্যাঁ আপু বলো। সাফওয়ান ভাইয়া চলে গেছে? হ্যাঁ ভাইয়া চলে গেল এইমাত্র। সাফন যে জানালা দিয়ে ঢুকবে রুমাইশার রুমে সেটা গোপনেই রাখলো সাফিন। হাফ ছেড়ে বাঁচল রুমাইশা। সাফিন আর কোনো বাক্য ব্যয় না করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুমাইশা দরজার কাছে ধীরে ধীরে বসে পড়ল। তারপর দরজায় পিঠ থেকে চোখ দুটা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস চালো। মনে মনে সিদ্ধান্তে নিল সকালে কারোর জানার আগে বাড়ি ছাড়বে ও। এমন সময় বাইরে মাটিতে ধূপ করে শব্দ হলো। সাফন এখন নিশ্চয়ই জঙ্গলের দিকে যাচ্ছে ভাবলো রুমেশা। দরজায় মাথা ঠেকে একটু শান্ত করলো নিজেকে। কিন্তু কিছুক্ষণ পরেই রুমাইশাকে হতবাক করে দিয়ে সাফন পেছনের জানালা দিয়ে ঢুকলো রুমাইশার রুমে। আর ঠিক সেই জানালা বরাবর দরজার সাথে পিঠ ঠেকিয়ে জানালামুখী হয়ে বসে আছে রুমাইশা। সাফনের হঠাৎ আগমনে স্তম্ভিত রুমাইশা বুঝে উঠতে পারল না কি করবে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগে তড়িৎ গতিতে এসে রুমাইশার মুখে হাত দিয়ে চেপে ধরল সাফন। রুমাইশা অসহায়ের মতো করে তাকালো সাফনের দিকে, কিন্তু মুখ ঢাকা থাকার কারণে সাফনের মুখের কোনো অভিব্যক্তি দেখতে পেল না ও। কোনো আওয়াজ করবি না, চুপচাপ আমার সাথে যাবি, যেখানে নিয়ে যাব সেখানে। আদেশের সুরে বলল সাফন। তারপর রুমাইশার হাত দুটো নিজের কাঁধের উপর রেখে
রুমাইশার বাহুমূলের নিম্নদেশে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। রুমাইশার মুখটা নিজের কাঁধের উপর রেখে ওর বুকের সাথে বুক মিশিয়ে দিল। বহু বছর পর আজ আবারও রুমাইশাকে ছোটবেলার মতো করে কোলে নিয়েছে। সাফন অনুভূতিটাও সেই ছোটবেলারই মতো, শুধু বুকের কাজটাই পরিবর্তন হয়েছে। সাফনের মনে হলো যেন নরম তুলতুলে তুলার বস্তা কোলে নিয়েছে ও। এরপর আদেশের সুরে রুমাইশাকে বলল, শক্ত করে ধরে রাখবি, ছাড়লেই কিন্তু পড়ে যাবি। তখন কিছু হলে কিন্তু তার জন্য আমি দায়ী থাকবো না। সাফনের এহেন কর্মকাণ্ডে হতভম্ব হয়ে গেল রুমাইশা। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছে এলো ও। হাত পা অসাড় হয়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু কোনো রকম প্রশ্ন করার সাহস পেল না ও। সাফনের কথা মতো শক্ত করে গলা জড়িয়ে ধরল সাফওয়ানের, আর পা দুইটা দিয়ে সাফনের কোমর জড়িয়ে ধরল ঠিক সেই ছোটবেলার মতো। নিঃশব্দে জানালা দিয়ে বের হয়ে নিচের তলে জানালার কাছের উপর পা রাখলো সাফন। তারপর রুমাইশাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে সেখান থেকে লাফ দিল মাটিতে। বাড়ির পেছনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুলো সাফন। বিস্মিত রুমাইশা সাফনের কোলের ভেতর সাফনের কাঁধে মাথা রাখা অবস্থাতে ভাবতে লাগলো, হয়তো ওকে মেরে কোথাও গুম করে দেবে সাফন। ওর লাশটাও যেন কেউ খুঁজে না পায়, তাই এই ব্যবস্থা। ভয়ে আর উত্তেজনায় হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল রুমাইশার, যার কম্পন নিজের বুকের ভেতরও অনুভব করলো সাফন, কিন্তু কিছুই বলল না রুমাইশাকে। বাড়ির সামনে থেকে কিছুটা দূরে যাওয়ার পর রুমাইশাকে কোল থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ তির্যক চোখে তাকিয়ে থাকলো সাফন রুমাইশার দিকে। সাফনের এইভাবে তাকানোর কারণ বোধগম্য হলো না রুমাইশার, কিন্তু পরক্ষণেই বুকের উপর যে ওর ওনা নেই সেটা মনে পড়তে আটকে উঠল রুমাইশা। অন্তর্বাসীন পাতলা ওভারসাইজ টি শার্টে যে ওর শরীরে কিছু ভাঁজ দৃশ্যমান হয়ে পড়েছে সেটা মনে পড়তে লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইল ওর। চোখ নামিয়ে নিজের দুহাত বুকের ওপর কোনাকুনিভাবে রেখে লজ্জা নিবারণের চেষ্টা করলো। চুপচাপ এইখানে দাঁড়াবি, কোথাও যাবি না, আমি এক্ষুনি আসছি বলে আবারও বাড়ি থেকে এগুলো সাফন। তারপর বাড়ির সীমানা প্যাচিরের গেট খুলে ভেতরে ঢুকে গ্যারেজ থেকে গাড়ি বের করে চালিয়ে সোজা বাইরে আসলো। তারপর গাড়ি থেকে নেমে বাসের গেট বন্ধ করে গাড়িতে বসে আবারও আসলো রুমাইশা যেখানে দাঁড়িয়েছিল সেখানে। রুমাইশার সামনে গাড়ি দাঁড় করিয়ে ওকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। রুমাইশা বাধ্য মেয়ের মতো গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসলো। সামনে তাকিয়ে ওর চোখ গরম হয়ে গেল গাড়ির রিয়ার ভিউ মিররে। সাফন মিররের ভেতর দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। মিররে চোখ রাখা অবস্থাতেই গম্ভীর চাপা কণ্ঠে সাফন বলে উঠল, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? প্রথমে সাফনের কথার মানে না বুঝলো, পরক্ষণে বুঝে গেল রুমাইশা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ও। তারপর গাড়ির পিছনের সিট থেকে নেমে সাফনের পাশের সিটে ওঠার উদ্দেশ্যে বলে, কিন্তু বিপত্তি বাঁধল দরজা খোলার সময়। আজকেও দরজা খুলতে গিয়ে পারল না রুমাইশা। এই দরজাটার যে কী সমস্যা তা মাথাতেই আসলো না ওর। সাফন নিজের দাঁত চেপে চোখ দুইটা বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজের ক্রোধকে সংযত করল। তারপর ড্রাইভিং সিট থেকে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজা খুলে দিয়ে আবারও নিজের সিটে গিয়ে বসলো। রুমাইশা উঠে বসলো গাড়িতে, তারপর দরজা আটকে দিল। জনমানবহীন রাস্তায় তুমুল গতিতে গাড়ি হাঁকালো সাফন। রুমাইশা সোজা হয়ে বসে সামনে তাকিয়ে রইল, নড়াচড়াও করল না। উত্তরের জঙ্গলের ভেতর দিয়ে হাইওয়ে চলে গেছে সাতক্ষীরার দিকে, সেদিকে গাড়ি নিয়ে চলল সাফওয়ান। কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালো ওরা। জঙ্গলের শেষ প্রান্ত ঘেঁষে বয়ে গেছে হরিণার বিল। রাস্তা দিয়ে নেমে সেই বিলের পাশে গাড়ি দাঁড় করালো সাফন। গাড়ি দাঁড় করতেই ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে চোখ বুলালো রুমাইশা। ঝুম বৃষ্টির পর বিলের পানি প্রচণ্ড রকম শান্ত হয়ে আছে। মেঘ ডাকছে থেকে থেকে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি যে আরও হবে সেটা মেঘের গরম গরম শব্দেই বোঝা যাচ্ছে। বাইরের অবস্থা দেখা বিদ্যমান রুমাইশার দিকে তাকিয়ে আছে সাফন। গাড়ির ভেতরকার আলোতে রুমাইশার গলার হাতের আঙ্গুলের ছাপ খয়েরি বর্ণ ধারণ করে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যেন। নিজের ড্রাইভিং সিট থেকে সরে গিয়ে রুমাইশার কাছাকাছি চলে এলো সাফন। নিজের খুব কাছে কারণ উপস্থিতির টের পেয়ে চকিতে ফিরে তাকালো রুমাইশা। সাফনকে নিজের এত কাছে দেখে চমকে গাড়ির দরজার দিকে সরে গিয়ে বসলো। ধীর গতিতে
চোখের ডাক গগজটা খুলে ফেলল সাফন। খুলে সোজা রুমেশার চোখের দিকে তাকালো। সাফনের জলজলে ধূসর সবুজ চোখ দুটোকে এত কাছ থেকে কখনো দেখবে ভাবতেই পারেনি রুমেশা। অবাক চোখে তাকিয়ে রইল ও। সাফনের চোখ জড়ায়। অদ্ভুত, খুব অদ্ভুত, সেই সাথে অসাধারণ। রুমেশাকে চোখ বড় বড় করে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বেশ মজা পেল সাফন, কিন্তু সেটা প্রকাশ করল না। রুমেশা আর একটু কাছে এসে রুমেশার গলায় বসে যাওয়া আঙ্গুলের সাপে হাত বোলালো সাফন। তারপর রুমেশার মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে রুমেশার চোখে চোখ রেখে ধীরে ধীরে অনুতাপের স্বরে বলল, সরি রিমু, আমি নিজের হুঁশে ছিলাম না। আমি বুঝতে পারিনি তোকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। মাথা কাজ করছিল না আমার, তাই এরকম করে ফেলেছি। সাফনের এমন কর্মকাণ্ডে রুমেশা যার পরনেই অবাক হলো। কিছুক্ষণ থেমে রুমেশার হাতটা নিজের হাতের মুঠো নিয়ে ভারী পৌশালী কণ্ঠে বলল, আমার মোটেই উচিত হয়নি তোর সাথে এমনটা করা। ক্ষমা করে দে আমাকে, ভুল হয়ে গেছে আমার। আমি এরকমটা করতে চাইনি, তোকে আঘাত দিতে চাইনি কখনো। হতবিহ্বল হয়ে গেল রুমেশা। কথাগুলো বলেই নিজেই সিটে গিয়ে বসলো সাফন। প্রায় মিনিট 5 কেউ আর কোনো কথা বলল না। তারপর আচমকাই সাফন রুমেশার হাত ধরে এক ঝটকে টান দিয়ে নিজের কোলের উপর বসালো। হতচকিত রুমেশা অবাক হয়ে দেখতে লাগলো সাফনকে। সাফনের আচরণে এমন পরিবর্তন মানতে পারছে না। একটু আগে যা বলেছে অনুতপ্ত হয়ে বলেছে, কিন্তু এখন ওকে এইভাবে কোলের উপর নেওয়ার মানে কি? মনে মনে সাফনের উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতেই ব্যস্ত হয়ে পড়ল রুমেশা। সাফন এবার রুমেশার চোখে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার চেহারা দেখেছিস তুই? রুমেশা ভীত হয়ে উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। কবে দেখেছিস? কিভাবে দেখেছিস? আপনি যেদিন আইসক্রিম খেতে নিচে এসেছিলেন সেদিন দরজার ফাঁকা দিয়ে দেখেছিলাম। আপনার মুখে মাস্ক ছিল না, আইসক্রিম চেটে খাচ্ছিলেন তখন। সাফনের থেকে চোখ ফিরে আমতা আমতা করে বলল রুমেশা। সাফন নিঃশব্দে হাসলো। নজরদারি তো তাহলে অনেক আগে থেকেই চলছে। বলল। রুমেশা প্রতি উত্তরে কিছু বলল না। সাফনের হাসি মুখ হঠাৎ করেই কঠিন হয়ে গেল। জল শক্ত করে বলল, তুই যেহেতু জেনেই গেছিস আমার ব্যাপারে আর আমাকে দেখেও ফেলেছিস, সেহেতু তোর উচিত আমাকে আবার ভালোভাবে দেখা আর সমস্ত কনফিউশন দূর করে স্বাভাবিক থাকা আর আমাকেও একজন স্বাভাবিক মানুষের মতো ট্রিট করা। ভালোভাবে দেখা মানে ওই ভয়ঙ্কর দাঁত আর জিহ্বা দেখা, ওই সাপের মতো স্কিন দেখা। মনে মনে ভেবে আটকে উঠল। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। না, আমি দেখব না। জোর দিয়ে বলল রুমেশা। সাফনের কোল ছেড়ে উঠে যেতে চাইল, কিন্তু সাফন তা হতে দিল না। নিজের পেশিবহুল হাত দুইটা দিয়ে রুমেশাকে জাপটে ধরে বসে রইল। বৃষ্টি শুরু হলো বাইরে। রুমেশা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটাতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তোর দেখা লাগবে আর স্বাভাবিক হওয়া লাগবে, প্লাস আমাকে চুমু খাওয়া লাগবে, ছোটবেলায় যেমন খেতি। স্বাভাবিক অথচ গম্ভীর গলায় বলল সাফন। সাফনের কথাই হতভম্ব হয়ে গেল রুমেশা। ছাড়া পাওয়ার জন্য এবার দ্বিগুণ জোরে সাফনের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সাফন মাদকতাময় দৃষ্টিতে তাকালো রুমেশার দিকে। কোনো লাভ নেই লাফালাফি করে, আমি ছাড়বো না। ধীর কণ্ঠে বলল। তারপর বাম হাত দিয়ে মুখের ওপর থেকে ধীরে ধীরে নিজের মাস্ক সরল সাফন। রুমেশার সাথে সাথে অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। বুকের ভিতর দিম দিম শব্দ হচ্ছে ওর। শব্দের তোড়ে পুরো শরীরটাই যেন কেঁপে উঠছে। দেখবো না, আমি একদমই দেখবো না। মুখ খুলে নিজের কালো লকলকে লম্বা জিহ্বাটা বের করে রুমেশার চোয়াল স্পর্শ করে চেটে দিল সাফন। তারপর ডান হাত দিয়ে রুমেশার চোয়াল চেপে ধরে ওর মুখটা নিজের দিকে ঘোরালো। এক্ষুনি টাকা ভালোভাবে দেখ আমাকে, নইলে সকাল হওয়ার পর গাড়ি নিয়ে তোকে সহ বাড়িতে ঢুকবো সবার সামনে দিয়ে, আর মাকে বলবো তুই সারা রাত আমার সাথে ছিলি। তখন কিন্তু সারা জীবন এই চেহারাটাই দেখেই কাটিয়ে দিতে হবে। নিজের নির্লিপ্ততা বজায় রেখে বলল সাফন। সত্যি সত্যি সাফন এই কাজ করলে অবাক হবে না রুমেশা, কারণ ওর দ্বারা সবই সম্ভব। তাই নিরুপার হয়ে আর ছটফট না করে ধীরে ধীরে সময় নিয়ে চোখ খুলল রুমেশা। সাফন ওর দিকেই চোখা দৃষ্টিতে তাকিয়েছিল। রুমেশা তাকিয়ে দেখতে পেল সাফনের কুচকুচে কালো ঠোঁট,
গলা, কাঁধ আর বুকের কিছু অংশে সাপের শরীরের আবরণ, যেগুলো গাড়ির ভেতরের আলোতে চকমক করছে। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল যেন রুমাইশার। হৃৎপিণ্ডের গতি আরও দ্রুত হলো ওর। পরক্ষণে সাফন মুখ খুলে সাফনের ঝকঝকে বিষদাঁতের পেছনে কুচকুচে কালো মুখ গহ্বরে চোখে পড়ল রুমাইশার। গা থরথর করে কাঁপতে শুরু করলো ওর। আর পরমধ্যে সাফনের কালো লকলকে জিহ্বাটা বেরিয়ে আসতেই প্রবল ভয় আর উত্তেজনায় সেখানে জ্ঞান হারালো রুমাইশা। জ্ঞানহীন ঘুমন্ত রুমাইশার মুখের উপর ঝুঁকে এক দৃষ্টিতে দেখতে থাকলো সাফন। ডান হাতের আঙ্গুলের উপরের পাশটা বলিয়ে দিল রুমাইশার নরম চোয়ালে। বাইরে মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়া সত্ত্বেও বেসুরের গলায় গান ধরল সাফন। চাঁদনি রাইতে নদীর পারে আকাশ থেকে নামলো পরি, আমার চোখে চলে ঘোর গাড়ি, আমি হাবলায় নদীর পারে। ঘুমের ঘোরে দেখি তারে, ছবির মতো ডাকে আমারে। তারপর চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে সোস্টার নিকট যেন অভিযোগে সুরে গাইল। সকাল 6টার দিকে রুমাইশাকে নিয়ে ফিরল সাফন। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামালো। তারপর শাফিনকে কল দিল। দুবার রিং হওয়ার পর ফোন ধরল শাফিন। ফোন ধরেই শাফিন বলল, এদিকে সব ক্লিয়ার ভাইয়া। মায়ে একটু আগে রান্নাঘরে এলো, বাবা রুমে আছে, কাজের খালা এখনো আসেনি। সাফন প্রতি উত্তরে শুধু বলে ফোন রেখে দিল। গাড়িটা ওখানেই রেখে রুমাইশাকে কোলে নিয়ে বাড়ির প্রাচীর ঘুরে পেছনে গেল। রুমাইশার হাত পা আর কোমর বেঁধে নিল নিজের সাথে, কারণ এখনও জ্ঞান ফেরেনি রুমাইশার। জ্ঞান হারানোর পরপরই জ্বর চলে এসেছে গায়ে, আর সেটা ক্রমে বাড়তেই আছে। দেওয়াল বেয়ে বড়সড় করে উপরে উঠে গেল সাফন। রুমাইশার রুমের জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় শুইয়ে দিল ওকে। তারপর কাঁথা দিয়ে শরীর ঢেকে দিল। এরপর নিজেও পাশে বসে রুমাইশার মুখের দিকে নিশাতুর চোখে তাকালো সাফন। মিষ্টি মুখটা ফ্যাকাশে হয়ে আছে, গায়ের উত্তাপ যেন সাফনের মুখে এসে লাগছে। আরও কিছুক্ষণ রুমাইশাকে নিষ্পলক চোখে দেখে বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজা খুলে দিল ভেতর থেকে। তারপর জানালা দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। এরপর গাড়ি নিয়ে মেন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। নিজের রুমে গিয়ে শাফিনের ফোনে ছোট্ট করে একটা মেসেজ দিল। রিমুর গায়ে জ্বর এসেছে, মাকে যত সম্ভব দ্রুত নিউজটা পৌঁছে দিস। কিন্তু শাফনের ফোন পাওয়ার পর আবার গভীর ঘুমে তলিয়ে যাওয়া শাফিন এই খুবই গুরুত্বপূর্ণ মেসেজটি দেখতে পেল না। আর রুমাইশার জ্বর উত্তরোত্তর বেরিয়ে চলল। রুমাইশা রোজ ভোরবেলা উঠেই নামাজ পড়তে বসে। খুব কম সময়ই তার ব্যতিক্রম হয়। আজ রুমাইশার কোনো আওয়াজ না পেয়ে রুনিয়ার তরকারিতে পানি দেওয়ার পর রুমাইশার খোঁজ নিতে আসলেন। আজ রুমাইশা চলে যাবে, আর কবে আসবে তার ঠিক নেই, ভাবলেন রুনিয়া। রুমাইশার জন্য পাটিসাপটা তৈরি করতে ময়দা গুলিয়ে রেখে এসেছেন কিচেনে। রুমাইশার রুমের সামনে এসে দরজায় নক দিলেন রুনিয়া, কিন্তু রুমাইশার কোনো সারা শব্দ পেলেন না। দ্বিতীয়বার দরজার শব্দ করার জন্য হাত দিতেই দেখলেন দরজা লক করা নেই। সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যেতে পারে ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন রুনিয়া। রুমাইশার বিছানার কাছে এগিয়ে গিয়ে স্বভাবতই হাতটা স্পর্শ করলেন রুমাইশার গায়ে, কিন্তু স্পর্শ করেই আঁতকে উঠলেন তিনি। জরিকা পুড়ে যাচ্ছে একদম। কাল রাতের রুমাইশাকে যে পোশাকে দেখেছিলেন তার বদলে অন্য পোশাক দেখতে পেলেন রুনিয়া। চুলগুলো খোলা, আবার ভেজা। মাঝরাতে বৃষ্টিতে ভিজল নাকি।
তড়িঘড়ি করে রুমাইশাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করলেন রুনিয়া, কিন্তু এত ডাকাডাকির পরও উঠল না রুমাইশা। ভয় পেয়ে গেলেন রুনিয়া, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল তার। দ্রুত হেঁটে নিচতলায় গিয়ে ইশতিয়াককে খবরটা দিলেন। খবর পাওয়া মাত্রই ইশতিয়াক তাদের ফ্যামিলির ডক্টরকে ডেকে পাঠালেন। বাইরে হুড়হুড়ির শব্দে জেগে গেছে সাফিন। বিছানায় শোয়া অবস্থাতেই ফোনটা হাতে নিয়ে সুইচ টিপে দেখল সাফওয়ানের মেসেজ। 6:35-এ মেসেজ দিয়েছে সাফওয়ান। এখন বাজে 9টা। সাফিন আতকে উঠে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে বাইরে দৌড়ালো। ততক্ষণে ডক্টর এসে গেছেন। রুমাইশার রুমের ভেতর রুনিয়া, ইশতিয়াক আর কাজের খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল সাফিনের। রুনিয়া বসে আছেন রুমাইশার পায়ের কাছে। ইশতিয়াক আহমেদ থমথমে মুখে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে চিন্তার ছাপ। রুমিয়াপুর কি হলো? ভাইয়া মেসেজ দিয়েছে আমাকে সেই কখন। এখন যদি জানতে পারে আমি দেখিনি, তাহলে তো আমাকে মেরে হরিণার বিলে ফেলে রেখে আসবে। ভাবল সাফিন। গুটি গুটি পায়ে রুমাইশার রুমে ঢুকে মায়ের পেছনে দাঁড়ালো। রুমাইশা জ্বরের ঘোরে কেঁপে কেঁপে উঠছে, চোখ খোলা কিন্তু কোনো সেন্স নেই। কারোর কথা শুনতে পাচ্ছে বলেও মনে হচ্ছে না, শুধু মাঝে মাঝে পিটপিট করে তাকিয়ে দেখছে। ডাক্তার পাশে বসে দেখছে ওকে। নুনিয়া রহমান শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন মাঝে মাঝে। সাফিন এসে মায়ের কাঁধ স্পর্শ করে দাঁড়ালো। রুনিয়া পেছন ফিরে সাফিনকে দেখে কেঁদে ফেললেন। দেখ তো, রুমি আপু কোনো সারা শব্দ দিচ্ছে না রে সাফিন। ডাকলে শুনতেও পাচ্ছে না, জেগে থেকেও কারোরে দেখতে পাচ্ছে না ও। কি হলো আমার চাঁদের টুকরো মেটার? কখন হলো এসব? কিছুই বুঝতে পারলাম না। কাল রাতেও তো ঠিক ছিল, তাহলে কি হলো এখন? ডাক্তার বলেন রুনিয়াকে বাইরে নিয়ে যেতে। সাফিন মাকে ধরে বাইরে নিয়ে এলো। ডাক্তার কিছুক্ষণ রুমাইশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। রুমাইশার কোনো হুঁশ নেই। চারপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। ও কোথায় আছে নিজেও জানে না। মাথা পুরো ফাঁকা ওর। ডাক্তার ইশতিয়াক আহমেদকে কাছে ডাকলেন। ও কি কোনোভাবে ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছে? ইশতিয়াক কি বলবে বুঝে উঠতে পারলেন না। রুমাইশা কিভাবে ভায়োলেন্সের শিকার হবে? কেউ তো থাকে না এখানে সাফিন ছাড়া। আর সাফিন তো এই ধরনের কাজ কখনোই করবে না। না ডাক্তার, এরকম কিছু হয়েছে বলে তো মনে হয় না। ওকে টর্চার করবে এরকম কেউ নেই আমার জানা মতে। তাহলে ওর গলার কাছে আঙ্গুলের দাগ কিভাবে আসলো? ইশতিয়াক আহমেদ হতবুদ্ধি হয়ে গেলেন। রুমাইশার গলায় আঙুলের দাগ? কে করবে এমন? সাফওয়ান? কিন্তু ও তো কারোর সামনেই আসে না। আর রুমাইশাকে তো ও যথেষ্ট ভালোবাসে। সাফিনও তো তাই। তাহলে তাহলে ওর গলায় আঙুল বসালো কে? ও যেভাবে কেঁপে কেঁপে উঠছে মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে, নয়তো শক খেয়েছে। আবার আপনার ওয়াইফ বললেন যে রাতে বৃষ্টিতে ভিজেছে হয়তো, যার কারণে জ্বরটা আরও বেশি ট্রিগার্ড হয়েছে। আমি কিছু মেডিসিন লিখে দিয়ে যাচ্ছি, সময় মতো দিবেন। আর কিছু টেস্ট দিচ্ছি, কাল বা পরশুর ভেতরে করে ফেলবেন। আর সব সময় কেউ না কেউ ওর পাশে থাকবেন। একটা ইনফিউশন স্যালাইন লিখে দিয়েছি, ওইটা এখনই নিয়ে আসুন, রোগীকে দিতে হবে। আর কারো দ্বারা ভায়োলেন্সের শিকার হয়েছে কিনা খোঁজ খবর নিয়ে দেখুন। ইশতিয়াক আহমেদ ডাক্তারের কথায় সম্মতি জানিয়ে তখনই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে গেলেন মেডিসিনগুলো আনতে। বাইরে যাওয়ার আগে রুমাইশার গলার দাগের ব্যাপারে কাউকে কিছু না জানাতে বলে গেলেন। মিনিট 10 পর শামসুল আর আয়েশা ঢুকলেন বাড়িতে। রুনিয়া সকালবেলা ফোন দিয়ে জানালে তখনই রওনা হয়েছেন তারা। তাড়াহুড়ো করে চোখের পানি নিয়ে সিঁড়ি বেয়ে উঠে রুমাইশার রুমে ঢুকলেন আয়েশা খানম। আয়েশার পিছু পিছু রুনিয়াকে নিয়ে সাফিনও ঢুকলো। দরজায় দাঁড়িয়ে রুমাইশার দিকে দেখলেন আয়েশা। আদরের মেয়ের এমন অবস্থা দেখে ঠিক থাকতে পারলেন না তিনি। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 18 বছর আগেকার সেই অভিশপ্ত দিনটির কথা মনে পড়ল আয়েশার। সেই দিনও তো রুমাইশা এইভাবে শুয়েছিল বিছানায়, কোনো হুঁশ ছিল না, কিন্তু চোখ মেলেছিল, পিটপিট করে তাকিয়েছিল শুধু। মরমর অবস্থা থেকে ফিরে আসা মেয়ের আবারও এমন মুহূর্ত অবস্থা দেখে মস্তিষ্কের ভেতর শুধু ওই ঘটনাগুলোই ভেসে বেড়াতে লাগলো আয়েশার। বিস্ফোরিত নয়নে ধীরে ধীরে এগোলেন আয়েশা রুমাইশার দিকে। চোখ থেকে তার অবিরত নোনা পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। বিছানায় রুমাইশার পাশে বসলেন আয়েশা।
হাতটা বাড়িয়ে রুমাইশার হাতটা নিজের মুঠিতে নিলেন। মেয়ের শরীরের উত্তাপে শিউরে উঠলেন আয়েশা। চোখ ফেটে দ্বিগুণ বেগে নোনা পানি বেয়ে পড়তে লাগলো তার। দুবার ডাক দিলেন রুমাইশা বলে, কিন্তু রুমাইশার কোনো সারা শব্দ পাওয়া গেল না, শুধু মাঝে মাঝে পিটপিট করে তাকালো। জ্বরের ঘরে নিজের আশেপাশের জগৎ সম্পর্কে সম্পূর্ণ বিচ্ছিন্ন রুমাইশা দেখতে পেল না তার কাছের মানুষগুলোর এই দুর্বিষহ অবস্থা। শামসুল কাদের বসে আছেন রুমাইশার রুমের চেয়ারে, একটা হাত মুখে ঠেকে চিন্তা করে চলেছেন। রুমাইশার এক্সাম এখনও শেষ হয়নি, একটা বাকি আছে যদিও, কিন্তু এই অসুস্থতা নিয়ে ও পড়বে কি করে? আর সুস্থ যদিও বা হয়ে যায় তাহলে প্রস্তুতিই বা নেবে কখন, আর পরীক্ষাই বা দিবে কি করে? ইশতিয়াক আহমেদ মেডিসিনগুলো নিয়ে ভেতরে ঢুকলেন। ডাক্তার স্যালাইনটা নিয়ে রুমাইশার হাতের ভেইনে সুচ দিয়ে সেট করে দিল। ডাক্তার নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যেতে নিলে শামসুল আলম জিজ্ঞেস করলেন, ওর সুস্থ হতে কতদিন সময় লাগবে ডাক্তার? সেটা তো বলা যাচ্ছে না। এই স্যালাইনটা শেষ হোক, স্যালাইন কাজ শুরু করে দিলে হয়তো আস্তে আস্তে হুঁশে ফিরবে। আর যে মেডিসিনগুলো দিয়েছি ওগুলো নিয়মিত খাওয়ান। আর স্যালাইন শেষ হওয়ার পরেও যদি রেসপন্স না করে তখন আমাকে আবার ইনফর্ম করবেন। কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন। শামসুল ইশতিয়াকের দিকে তাকে আফসোসের সুরে বলেন, কিভাবে যে এমন জ্বর বাঁধালো মেয়েটা? এখনো ওর পরীক্ষাই শেষ হয়নি। কে বলেছিল ওকে মাতব্বরি করে বৃষ্টিতে ভিজতে? এখন এই এক্সামটার কি হবে? এক্সামটা কিছুদিন পরে হলেও না হয় হতো, কিন্তু সেটা তো পরশু দিন। এমন সময় দরজা থেকে গমগমে একটি কণ্ঠস্বর বলে উঠল, এক্সাম সামনের বছর আবার দেয়া যাবে। একটা রিটেক দিলে কারো জান চলে যাবে না। যেখানে রিমুর এমন অবস্থা সেখানে আপনি পড়ে আছেন ওর এক্সাম নিয়ে। চকিতে সবাই দরজার দিকে তাকালো। সাফন যে এই মুহূর্তে সবার সামনে এইভাবে আসতে পারে সেটা কেউই আশা করেনি। ফুল স্লিভ টি শার্ট পরে, মুখে মাস্ক দিয়ে, চোখে ডার্ক গগলস পরে ডোর হেডার ছুঁই ছুঁই দীর্ঘদেহী সাফন পুরো দরজাটা জুড়েই যেন দাঁড়িয়ে আছে। শাফিন একটু আগেই তাকে মেসেজে জানিয়েছে রুমাইশার অবস্থার কথা, আর তারপরে নিজেকে ঢেকে ঢুকে অন্যদের সামনে আসার উপযুক্ত হয়ে রুমাইশার রুমে চলে এসেছে সাফওয়ান। বহু বছর পর ছোট্ট সাফওয়ানকে একজন পরিণত পুরুষ হিসাবে দেখে শামসুল আয়েশা দুজনেই অবাক হয়ে গেলেন, কিন্তু সাথে সাথে নিজের মেয়ের সাথে হওয়া পাশবিক হিংস্রতার কথা মনে পড়তেই মুখ ফিরিয়ে নিলেন শামসুল। আয়েশা এত বছর পর নিজের সন্তান তুল্য সাফওয়ানকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন, কিন্তু সেই সাথে সাফওয়ানের সেই হিংস্রতার কথা মনে পড়তে হামা করে কেঁদে উঠলেন তিনি। আমার মেয়েকে এখানে পাঠানোই ভুল হয়েছে। কেন আমি ওকে এখানে পাঠিয়েছিলাম? কেন? শেষবার আমার মেয়েকে আধমরা হয়ে বাড়ি ফিরেছিল, আর এইখানে এসে আবারও সেই দিনের মতনই আধমরা হয়ে শুয়ে আছে। আপনাকে ভরসা করে মেয়েকে পাঠিয়েছিলাম আমি, আর আপনি তার এই প্রতিদান দিলেন? খেয়াল করলে না যে ও কী করছে কি না করছে? আমার মেয়েটা চোখ খুলে থাকা সত্ত্বেও কাউকে দেখছে না, কাউকে শুনছে না। আমার আগেই বোঝা উচিত ছিল এই অভিশপ্ত ছেলেটা যেখানে থাকবে সেখানে আমার মেয়ে কখনোই শান্তিতে থাকতে পারবে না। শেষের কথাটা সাফওয়ানকে উদ্দেশ্য করে বললেন আয়েশা। তুমি কি বলছো ভেবে বলছো আয়েশা? তুমি ওর জ্বরের কারণে আমার ছেলেকে কেন দোষারোপ করছো? ওর কি করার আছে এখানে? ও তো আর জ্বর এনে রুমি গায়ে দিয়ে যায়নি। হ্যাঁ, ও ভুল করেছে ছোটবেলায়, কিন্তু ও তো এখন বড় হয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক বুঝতে শিখেছে, নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেছে। তাহলে তুমি কোন মুখে আমার ছেলেকে দোষারোপ করছো? মা চুপ করো। মামি এখন নিজের মেয়ের অসুস্থতায় কষ্ট পাচ্ছেন অনেক, তাই এরকম বলছেন। ওনার কথা ধরে ঝামেলা বাঁধিও না। রুনিয়া মাথা নাড়িয়ে সাফনকে আশ্বস্ত করলেন যে তিনি করবেন না। রুনিয়াকে বোঝানোর পর সাফন যেভাবে এসেছিল সেভাবে আবার চলে গেল। সাফন চলে যেতে শামসুল উঠে দাঁড়ালো। আমার মেয়ের স্যালাইন শেষ হলেই আমি ওকে নিয়ে বাড়িতে চলে যাব, বললেন তিনি। তারপর গটগট পায়ে হেঁটে বাইরে চলে গেলেন। রুনিয়া আর দ্বিতীয় কোনো কথা বললেন না। অকারণে ছেলেকে দোষারোপ করাই মনটা ওনার বিষিয়ে গেছে একেবারে। রুমাইশাকে তো তিনি নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম দেখেন না। তারপরও তার এটা কিভাবে বলতে পারলো যে তিনি খেয়াল রাখেননি? মনে মনে অনেক কষ্ট পেলেও প্রকাশ করলেন না রুনিয়া। রুমাইশার স্যালাইন শেষ হলে বাড়িতে যাওয়ার তোড়জোড় শুরু করলেন আয়েশা।
রুমাইশার বই খাতা আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলেন। রুমাইশার চেঞ্জ পেয়েছি কিছুক্ষণ আগে, এখন কথা বলছি টুকটাক, তাই আর দেরি করেনি আয়েশা। শামসুলও সাহায্য করছেন সাথে, রুনিয়া দাঁড়িয়ে আছেন দরজায়, কিচ্ছু করার নেই ওনার। ইশতিয়াক আহমেদ আর শাফিন বসে আছে হলরুমের সোফায়। দুপুরের খাবার সময় হলে শামসুল আয়েশা কেউ খেলেন না। রুনিয়া অনেকবার জোরাজুরি করলো, কাজ হলো না। শুধুমাত্র রুমাইশার মেডিসিন আছে বলে ওকে খাওয়ালেন আয়েশা। তারপর গাড়ি ডেকে এনে রুমাইশার জিনিসপত্র সহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ছাদের উপর থেকে একজোড়া তৃষ্ণার্ত চোখ তাকিয়ে তাকিয়ে দেখল শুধু রুমাইশাদের গাড়িটাকে, যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হলো। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে রুমাইশাকে নিয়ে ভিতরে চলে গেলেন আয়েশা আর শামসুল। রুমাইশা আয়েশার কাঁধে ভর দিয়ে হেঁটে চলল নিজের রুমের দিকে। ধীরে ধীরে রুমে পৌঁছালো রুমাইশা। বিছানায় রুমাইশাকে শুয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে রুমাইশাকে বিশ্রাম নিতে বলে চলে গেলেন আয়েশা খানম। অনেকগুলো দিন পর নিজের রুমে এসে রুমাইশার কেমন জানি ফাঁকা ফাঁকা ঠেকল, কিন্তু জ্বরের ঘরে এসব নিয়ে ভাবার সময় পেল না ও। বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল ও। রাতে একবার খাবার খাওয়ার জন্য রুমাইশাকে ডেকে তোলেন আয়েশা। রুমাইশাকে মুখে তুলে খাবার খাইয়ে দিয়ে এক গ্লাস দুধ খাওয়ালেন, তারপর ওষুধ খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষ করেই আবার শুয়ে পড়ল রুমাইশা। ক্লান্তি আর অবসন্নতায় জেগে থাকার ফুরসত পেল না। কিছুক্ষণের মধ্যেই আবার ঘুমিয়ে পড়ল। আয়েশা খানম ঘুমালেন আজ ওর সাথে। পাশে শুয়ে মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলালেন। খুব মেয়ের শখ ছিল ওনার, কিন্তু বিয়ের পর প্রথমেই হলো রাফসান। ছেলে হওয়াতে যে অখুশি হয়েছিলেন আয়েশা সেটাও নয়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন ভেবে নিজেকে আশ্বস্ত করেছিলেন আয়েশা। রাফসান হওয়ার 2 বছরের মাথায় আবার সন্তান সম্ভাবনা হলেন আয়েশা। আয়েশার শাশুড়ি ব্যাপারটা মোটেও ভালোভাবে নিলেন না, কারণ রাফসান এখনও ছোট। এই সময় আবার বাচ্চা নিয়ে ফেলল আয়েশা। একা রাফসানকে দেখে রাখতেই আয়েশার শাশুড়ির প্রাণ যায় যায় অবস্থা। আয়েশা মা ছিলেন না, তাই সব চাপ এসে পড়তো শাশুড়ির উপর। তিনি বৃদ্ধা মানুষ, তিনি আর কতটুকুই বা করবেন। তিনি বলে দিলেন বাচ্চা হওয়ার পর তার উপর যেন কোনো চাপ না পড়ে। রাফসানকে দেখছেন সেটা ঠিক আছে, উনি দেখবেনও, কিন্তু এই অনগত বাচ্চাটার কোনো কিছু করতে পারবেন না তিনি। সব আয়েশাকেই করা লাগবে। মায়ের কথাই তখন কোনো প্রতিক্রিয়া জানায়নি শামসুল। ব্যাপারটাকে সম্পূর্ণ বউ শাশুড়ি ঝামেলা মনে করে এড়িয়ে গেছেন। প্রেগনেন্সির সময়টাই আয়েশাকে ভালোই যত্ন করেছিলেন তার শাশুড়ি। আয়েশার খাওয়া দাওয়া, ওষুধপত্র সব কিছুর খেয়াল বেশিরভাগ উনিই রাখতেন। তারপর সময় মতো আয়েশার কোল আলো করে এলো রুমাইশা। আয়েশা শামসুল দুজনে মেয়ে হয়েছে দেখে প্রচণ্ড খুশি হলেন, কিন্তু শামসুলের মা খুব একটা খুশি হলেন না। তার যেটুকু না করলেই নয় সেটুকুই করলেন তিনি। শামসুলের মা আয়েশাকে কোনো কিছু করে দিতে পারবেন না বলে আয়েশা আর রুমাইশাকে দেখাশোনার জন্য শামসুল একজন হেল্পিং হ্যান্ড রাখলেন, কিন্তু এতে বিপত্তি বাঁধল আরও বেশি। আয়েশার শাশুড়ি এসে শামসুলের সাথে ঝামেলা করলেন যে রাফসান হওয়ার সময়ও যদি একজন হেল্পিং হ্যান্ড রাখতো শামসুল, তাহলে তো তার উপর এত চাপ পড়তো না, এত সব কাজ তার একা একা করা লাগতো না। বুড়ো বয়সে এসে তাকে বাড়ির সমস্ত কাজ করতে হয়েছে। শামসুল তখন তার মাকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন। পরবর্তীতে তিনি আর ঝামেলা না করলেও রুমাইশাকে রাফসানের মতো করে দেখতেন না, যেটা ছোটবেলায় রুমাইশা না বুঝলো পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বুঝতে শুরু করে। কিন্তু দাদির ভালোবাসা সেইভাবে না পেলেও মা বাবার ভালোবাসা পেয়েছে রুমাইশা অনেক অনেক বেশি। আয়েশা তো কখনো তার আদরের রুমাইশার গায়ে একটা ফুলের টোকাও দেননি, কখনো বকা দেওয়ার প্রয়োজন পড়েনি রুমাইশাকে। রাফসান একটু দুষ্টু হলো, রুমাইশা অনেক শান্ত ছিল, কথা বলতো প্রচুর, কিন্তু দুষ্টামি করতো না একটুও। আয়েশা যা বলতেন তাই শুনতো। রুমাইশার এই ঠান্ডা স্বভাব আর আনুগত্যের জন্য সাফন প্রচুর ভালোবাসতো রুমাইশাকে, কারণ সাফনের কথা একদম অক্ষরে অক্ষরে পালন করত রুমাইশা। রাফসানের থেকে সাফনের প্রতি যেন বেশি টান ছিল রুমাইশার। পালে তো জান দিয়ে দিত। যখনই কেউ কারোর বাড়ি বেড়াতে যেত তখনই 3 জন মিলে একসাথেই ঘুরত।
রুমাইশা হাঁটতে চাইতো না, তাই সাফওয়ানের বেশিরভাগ সময় কোলে নিতে হতো রুমাইশাকে। এতগুলো মানুষের ভালোবাসাতেই টইটুম্বুর হয়ে থাকতো রুমাইশার মন। অন্য কারোর অবহেলা ওর গায়ে লাগতোই না। বিছানায় শুয়ে শুয়ে নিজের মেয়ের ছোটবেলার ঘটনাগুলো মনে করে দীর্ঘশ্বাস ছাড়লেন আয়েশা। তারপর রুমাইশার কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে নিজেও ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে আয়েশা ফোন দিলেন রুনিয়ার কাছে। কাল অতগুলো কথা বলার কারণে ফেরার সময় সমস্ত রাস্তা অনুশোচনা হয়েছে আয়েশার। নিজের বোনের মতো ননদার সন্তান তুল্য সাফওয়ানকে এইভাবে অতগুলো কথা বলা ওনার মোটেও ঠিক হয়নি। ডাইনিং টেবিলের উপর ফোন রেখে কিচেনে কাজ করছিলেন রুনিয়া। ফোনে রিং হতে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বাইরে এসে ফোন তুলেন। আয়েশা ভাবি নামটা উঠে আছে ফোনের স্ক্রিনে। ফোনটা হাতে নিয়ে আবার কিচেনে গেলেন। কিচেনে যেতে যেতেই ফোন রিসিভ করে কানে ধরলেন। ওপাশ থেকে সাথে সাথেই আয়েশা সালাম দিয়ে রুনিয়াকে উত্তর করার সময় না দিয়ে অনুশোচনার সুরে বলে উঠলেন, আপা, আমাকে ক্ষমা করে দেবেন। কালকে ওইভাবে বলা আমার একদমই ঠিক হয়নি। আমি বলতে চাইনি ওভাবে, কষ্টেই বলে ফেলেছি। আপনি কিছু মনে নিয়েন না আপা, আমার ভুল হয়ে গেছে। আপনি আমার নিজের বোনের মতো, আপন বোন ভেবে ক্ষমা করে দেবেন আপা আমাকে। কি যে বলো না তুমি আয়েশা, ওসব মনে রাখলে চলে বলো? তুমি কষ্ট পেয়েছো তাই ওরকম বলেছো। আমি তো জানি তুমি কেমন। আমি মোটেও কিছু মনে করিনি। তোমার জায়গায় আমি থাকলেও আমিও এমনটাই করতাম। এমনভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না। তুমি না বললে আমি তোমার নিজের বোনের মতো? নিজের বোনের কাছে কেউ ক্ষমা চায়? এসব নিয়ে আর চিন্তা করো না। এখন বলো আমার রুমি কেমন আছে? মনে মনে সাফওয়ানের উপর ভীষণ খুশি হলেন রুনিয়া। কাল যদি সাফওয়ান তাকে না থামাতো তাহলে হয়তো উনি রাগের মাথায় আরও কিছু কথা শুনিয়ে দিতেন আয়েশাকে। রুনিয়ার কথাতে আয়েশা খুশি হলেন অনেক। তার কণ্ঠস্বর শুনে বোঝা গেল তার খুশির পরিমাণ। উচ্ছ্বাসিত হয়ে বললেন, এখন অনেকটাই ভালো আপা। রাতে জ্বর অনেকখানি ছেড়ে দিয়েছে। গায়ে এখনো তাপ আছে, তবে কমে যাবে আল্লাহর রহমতে। আয়েশা ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে পড়তে বসেছে। কালকে এক্সাম ওর। প্রিপারেশন মোটামুটি ভালোই নিয়েছিল, আর অল্প কিছু বাকি আছে। আজকের ভেতরেই হয়ে যাবে। গায়ে জ্বর আছে এখনও, মুখে রুচি নেই। সব কিছু কেমন জানি তিতা তিতা লাগছে। শরীর দুর্বল হয়ে গেছে অনেকখানি। আয়েশা খানম তো মিনিটে মিনিটে এটা সেটা এনে খাওয়াচ্ছেন রুমাইশাকে, কিন্তু রুমাইশা খেতে পারছে না। দুর্বলতা এখনও কাটাতে পারলে এটেস থেকে যাবে অনেক দিন। কাল পরশু রাফসান আসবে বাসায় রাজশাহী থেকে। ভাই আসবে শোনার পর থেকে খুব খুশি রুমাইশা। বাড়িতে একা একা ওর ভালো লাগে না। যে কয়টা দিন রুনিয়ার বাসায় ছিল সেই কয়টা দিন খুব ভালো কেটেছে ওর, যদিও শেষের দিনটা ছাড়া। শাফিন, ফুপ্পি, ফুপ্পা এদের সবার সাথেই হেসে খেলে দিন চলে গেছে ওর। কিন্তু বাড়িতে কথা বলার জন্য কাউকে পাওয়া যায় না। মায়ের সাথে আর কতক্ষণই বা গল্প করা যায়। আর শামসুল অধিকাংশ সময় বাইরেই কাটান, তাই আর কথা বাদ। সারাদিনে রুমাইশা পড়াশোনা আর বিশ্রামে কাটিয়ে দিল। দুপুরে খেয়ে খানিকক্ষণ ঘুমিয়ে আবার পড়তে বসলো। সন্ধ্যার আগে বাকি পড়া শেষ করে ফেলো। পড়া শেষ করে কিছুক্ষণ বাইরে উঠানে হেঁটে বেড়ালো। একতলা বাড়ির উঠানে চারপাশ দিয়ে নারিকেল আর সুপারি গাছ লাগানো। রুমাইশার দাদু এগুলো লাগিয়ে রেখে গিয়েছিলেন। সাথে কিছু আম গাছও আছে। গাছগুলোর গা ঘেঁষে ইটের উঁচু প্রাচীর দেওয়া। উঠানের একপাশে সবজি বাগান করেছেন আয়েশা খানম। সেখানে বেগুন, সিম, লাউ সহ বিভিন্ন ধরনের শাকসবজির গাছ লাগানো। সেখানে গিয়ে কিছুক্ষণ সবজিগুলো হাত দিয়ে ধরে ধরে দেখল রুমাইশা। ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখে কিচেনে আয়েশা খানমের কাছে গেল। আয়েশা খানম সন্ধ্যার পর খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করছিলেন। রুমাইশা কিছুটা খেয়ে টেস্ট করে দেখল। তিতা তিতা ভাবটা অনেকখানি কমে গেছে এখন, আর খাবারটাও বেশ মজা লাগছে। লোভ সামলাতে না পেরে সেখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিল। সন্ধ্যার পর হওয়া পর্যন্ত আর দেরি করল না। খাবার তৈরি শেষ হলে রুমাইশা আয়েশা আর শামসুলের জন্য কিছু খাবার রেখে বাকিটা নিজের রুমে নিয়ে গেল। মাগরিবের নামাজ শেষে জায়নামাজটা ভাঁজ করে আলনায় রেখে বিছানায় উঠে বসলো রুমাইশা। তারপর বাম হাতে ফোন নিয়ে কোলের উপর প্লেট রেখে ফোন চাপতে চাপতে খেতে লাগলো। খেতে খেতে শাফিনের কথা মনে পড়ল ওর। ওই বাড়ি থাকলে এতক্ষণে নাস্তা নিয়ে ওদের কতবার ঝগড়া হতো, আর তার কোনো হিসেব নেই।
মনে মনে হাসলো রুমাইশা। শাফিনকে খুব মনে পড়ছে এই মুহূর্তে ওর। শাফিনের সাথে করা সমস্ত খুনসুটিগুলো চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু হুট করেই ওর মস্তিষ্ক শাফিনের দিক থেকে ঘুরে সাফওয়ানের দিকে চলে গেল। গত রাতের কথা তো ওর মনেই নেই। এত সব ঝামেলা আর অসুস্থতার কারণে গতকালের কথা তো ওর মাথা থেকে সম্পূর্ণ বের হয়ে গেছিল। গত রাতের সমস্ত কিছু এক নিমিষেই মনে পড়ে গেল ওর। সাফওয়ান ওর গলা টিপে ধরেছিল, মনে পড়তে নিজের গলাটা হাত দিয়ে স্পর্শ করলো ও। শাফিনকে কোনো কিছু বলতে একেবারেই মানা করেছিল সাফওয়ান, কিন্তু তারপর এত টর্চার করার পর আবার সাফওয়ান কোলে নিয়েছিল ওকে। মেয়ের ধরে আবার ভালোবাসা দেখাতে এসেছিল। গরু মেরে জুতা দেন। পরক্ষণেই ওর মনে পড়ল ও সাফওয়ানের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরেছিল সাফওয়ানকে। জড়িয়ে ধরেছিল। ইস, কি লজ্জার ব্যাপার। আচ্ছা, সমস্যা না, তার বড় ভাই হয়তো। তাহলে গাড়ির ভেতর যে ওর কত কাছে এসেছিল, তারপর ওকে আবার নিজের কোলে বসিয়েছিল। মাস্ক খুলেছিল সাফওয়ান, কিন্তু ও তো দেখেইনি, তাকায়ওনি মোটেও। কিন্তু তারপর যে ওকে চুমু খেতে বলেছিল, চুমু, লাইক সিরিয়াসলি। জিব্বা দিয়ে রুমাইশার চোয়াল চেটে দিয়েছিল সাফওয়ান। কে চাটে ভাই এমন? এক যে চোয়ালে সাফওয়ানের জিব্বা ঠেকিয়েছিল, সে চোয়ালটা নিজের অজান্তে হাত দিয়ে ভালোভাবে খানিক ঘষল রুমাইশা। মাথাটা খারাপ হয়ে গেল রুমাইশার। সাফওয়ান ভাইয়া এরকম সত্যি সত্যি করেছিল নাকি ও স্বপ্ন দেখেছিল? কিন্তু ওকে তো নিয়ে গেছিল কোথাও, যেন ওই খারাপ আবহাওয়ার ভেতর কোথায় কোনো নদী খালবিলের কাছে নিয়ে গেছিল। এটা তো সত্যি। সাফওয়ান ওর চেহারা দেখার জন্য জোর করেছিল ওকে, কিন্তু তারপর তো আর কিছু মনে নেই। ওসব কিছুই সত্য ছিল। ওর সর্বনাশ। সমস্ত ঘটনা মনে পড়তে আবারও একবার অবকতার চরম পর্যায়ে গিয়ে নিজের হাওয়া মুখের উপর নিজের ডান হাতটা চাপা দিল রুমাইশা। আয়েশা রুমের সামনে দিয়ে কিচেনে যাচ্ছিল। রুমাইশার রুমের ভেতর চোখ পড়ে উনি দেখলেন রুমাইশা নাস্তার প্লেট নিজের কোলের উপর রেখে মুখে হাত দিয়ে হা হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। ভ্রুকুটি করে রুমাইশার রুমে ঢুকলেন তিনি। দরজার কাছে দাঁড়ালেন। উনি দরজার কাছে এসেছেন, তবুও রুমাইশার কোনো ভাবান্তর হলো না দেখে দরজায় হাত দিয়ে নক করার মতো শব্দ করলেন। ভাবনার ভেতর আশঙ্কিক শব্দ হয়ে লাফিয়ে উঠল রুমাইশা। কোল থেকে নাস্তার প্লেটটা শব্দ করে পড়ে গেল নিচে। নাস্তার প্লেটের দিকে একবার তাকিয়ে আবার নিজের মায়ের দিকে ভুর কুচকে তাকিয়ে বলল, নক করে আসতে পারো না? নকই তো করলাম। তুই যে ভাবনা চিন্তা করতে করতে মহাকাশে চলে গেছিস তা কি আর আমি জানি? রুমাইশা কি বলবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে খাবারগুলো প্লেটে তুলতে তুলতে রাগী গলায় বলল, তো মার জন্য আমার এত মজার নাস্তাগুলো পড়ে গেল। ঠিক আছে, পৃথিবীর মানুষ পৃথিবীতে থাকবে, মহাকাশে যাবে কেন? তারপর দরজাটা টেনে দিয়ে চলে গেলেন ওখান থেকে। রুমাইশা খাবার প্লেটে তুলে আবার বিছানায় বসলো। সব হয়েছে ওই অজগরটার জ্বালায়। বাড়িতেও শান্তিতে নেই আমি। এখন মাথার ভেতর এসেও টর্চার করছে। বউ ভালো হবে না তোর, দেখিস খবিস বেটা। বউ হবেই বা কই থেকে? কে বিয়ে করবে তোরে? ওই রকম চেহারা আর খচ্চরের মতো আচরণ দেখলে কেউ বিয়েই করবে না। সারা জীবন সিঙ্গেল থাকতে হবে তোকে। মনে মনে সাফওয়ানকে খানিক বকাঝকা করে আবার খাওয়াই মনোযোগ দিল। রাতের বেলা পড়া শেষ করে 11টার পর বিছানায় এলো রুমাইশা। আয়েশা আজও ওর কাছে ঘুমাতে চেয়েছিল, কিন্তু রুমাইশা মানা করে দিয়েছে। ও তো আর অত অসুস্থ নেই। রাত জেগে পড়লে আয়েশার ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে আয়েশাকে আর মোটেও ঘুমাতে নিল না রুমাইশা। আয়েশাকে বলে দিল কোনো সমস্যা যদি হয় তাহলে আয়েশার ফোনে মিসড কল দিবে। আয়েশা তাই আর জোরাজোরি না করে ঘুমাতে চলে গিয়েছিল। এতক্ষণে ঘুমিয়েও পড়েছেন হয়তো। দরজা লক করলো না রুমাইশা। দরজা ভিজিয়ে দিয়ে অল্প একটু খোলা রাখলো। সুইচ টিপে আলো নিভিয়ে দিল, কিন্তু নীল রঙের ডিম লাইটটা জ্বালিয়ে রাখলো। ঘর পুরোপুরি অন্ধকার হলে আবারও ওর ভয় লাগে। আবছা আলো না থাকলে ঘুমাতে পারে না ও। সব কিছু ঠিকঠাক করে তারপর বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ পর দরজার কাছে সামান্য শব্দ হলো। রুমাইশা ফোন চালানো রেখে একবার ভুরকুটি করে তাকালো দরজার দিকে। দরজার ওপাশে পুরোপুরি অন্ধকার।
না, দরজা তো যেমন ছিল তেমনই আছে। মনের ভুল ভেবে আবারও ফোনের দিকে মনোযোগ দিল রুমাইশা। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলে যেতে লাগলো। শব্দ পেয়ে রুমাইশা লাফিয়ে উঠে বসলো বিছানায়। দরজাটা নিজে থেকে খুলে যাচ্ছে। চোখ বড় বড় হয়ে গেল রুমাইশার। কাঁপা কাঁপা গলায় বলল, ও মাগো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও আমারে। দরজাটা খুলতে খুলতে পুরোপুরি খুলে গেল। তড়িৎ গতিতে রুমের ভেতর আপাতমস্তক কালো পোশাক পরিহিত এক লম্বা চড়া ব্যক্তি ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। হক চুকিয়ে গেল রুমাইশা। ভয়ে হাতে ভর দিয়ে বিছানার এক কোণে সরিয়ে আয়েশাকে কল দেওয়ার জন্য ফোনের সুইচ টিপল ও। এ কি, ফোনে নেটওয়ার্ক নেই কেন? কি হলো নেটওয়ার্কের? একটু আগেও তো ছিল। বিস্ফোরিত নয়নে আগন্তুকের দিকে একবার তাকিয়ে আবারও ফোনের দিকে তাকালো রুমাইশা। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো ওর। ভয়ে বুকের ভেতর দিম দিম করছে। আগন্তুক ধীর পায়ে হেঁটে বিছানার নিকটবর্তী হলো। ফোনের আশা ছেড়ে দিয়ে চিল্লানি দেওয়ার প্রস্তুতি নিতে আগন্তুক গম্ভীর গলায় বলে উঠল, চিল্লিয়ে কোনো লাভ হবে না, কারণ মামা মামি এখন খুব দারুণ ঘুম দিচ্ছেন আর বাড়ির পুরো নেটওয়ার্ক সিস্টেম ডাউন। কণ্ঠটা কানে আসা মাত্রই চমকে তাকালো রুমাইশা। ওর সমস্ত ভয়, সমস্ত উৎকণ্ঠা নিমিষেই যেন উবে গেল। দ্রুত গতিতে চলা হৃৎপিণ্ডটা আবারও তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। স্বপন ভাইয়া, আপনি এত রাতে এখানে কখন এসেছেন আপনি? আর কিভাবে এসেছেন? নেট তো বন্ধ। তুই যখন লাউ বেগুনের স্বাস্থ্য দেখছিলি তখন। আপনি তখন এসেছেন, তাহলে আপনাকে দেখিনি কেন? কোথায় ছিলেন আপনি? আর আপনি এখানে এত রাতে কি করছেন? রুমাইশার প্রশ্নগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখের গগলসটা খুলে বিছানার উপর বসলো সাফওয়ান। তারপর বাম হাতটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। এদিকে আয়, দেখি তোর জ্বর কতখানি কমেছে। কিছুক্ষণ ইতস্তত করে বিছানার কোণা থেকে আস্তে আস্তে এগিয়ে এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো রুমাইশা। সাফওয়ান ওর বরফ শীতল হাতটা রুমাইশার কপালে স্পর্শ করলো। তপ্ত কপালে এমন শীতল স্পর্শ পেয়ে আবেশের চোখ বুঝল রুমাইশা। চোখে মুখে ওর তৃপ্তির হাসি ফুটে উঠল। রুমাইশার তৃপ্তি মাখা মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান। ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল ওর। বললেন না তো আপনাকে দেখিনি কেন? আই ক্যান ক্যামোফ্লাজ, দ্যাটস ওয়াই। কেমোফ্লোজ? অজগরটা কেমোফ্লোজও করতে পারে? অজগর থেকে এখন গিরগিটি নাম দিতে হবে নাকি? আপনি কেন এসেছেন? কাল আমাকে ওভাবে টর্চার করে আপনার শান্তি হয়নি। আপনি আবার কেন এসেছেন? আর কি করেছেন আমার বাবা মায়ের সাথে যে আমি চিল্লাইলে তারা শুনতে পাবে না? খাবার পানির সাথে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছি। স্লিপিং পিল মানে কি? আপনি তাদেরকে স্লিপিং পিল কেন খাইয়েছেন? চিল্লাবি না, তোর কিছু বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার আছে। আর এই কাজের মাঝখানে কোনো রকমের ডিস্টারবেন্স আমি চাই না, যে কারণেই ওনারা ঘুমাচ্ছেন গভীর ঘুম। কি এমন বিষয় ক্লিয়ার করবেন আপনি যে আমার বাবা মাকে আপনার স্লিপিং পিল দিতে হলো? কি এমন বিষয় ক্লিয়ার করবেন আপনি যে আমার বাবা মাকে আপনার স্লিপিং পিল দিতে হলো? আমাকে মেরে ফেলার চেষ্টা করে সফল হতে পারেননি বলে কি এখন আমার বাবা মাকে শেষ করার পথে নেমেছেন? তোকে একবার বলেছি চিল্লাবি না, এত অল্প ডোজে কেউ মরে না, তাই তোর বাপ মাও মরবে না। এখন চুপচাপ আমার কথা শুনবি। মরে কি মরে না সেটা বিষয় না, আপনি কাউকে স্লিপিং পিল কেন দেবেন? তেজি কণ্ঠে বলল রুমাইশা। সাফওয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবার। চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে রুমাইশাকে হ্যাসকার টান দিয়ে শুয়ে দিল বিছানায়। তারপর ডান হাতের আঙ্গুল দিয়ে ওর চোয়ালদয় চেপে ধরে বলল, তোকে বলেছি চিল্লাবি না, বেশি কথা বলবি তো মেরে পুঁতে ফেলবো একদম। আমার কাছে আপনি কি ক্লিয়ার করবেন? কেন করবেন? আমি তো ক্লিয়ার হতে চাইছি না। আমি কি একবারও... বাক্যটা শেষ না হতেই সাফওয়ানের দিকে চোখগুলো ওর। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ান ওর দিকে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল রুমাইশা। বাক্যটার শেষ করল না, চুপ হয়ে গেল। আমি এখন যা বলবো চুপচাপ শুনবি, কথার মাঝখানে কোনো প্রশ্ন করবি না। তোর সব প্রশ্নের উত্তর তুই আমার কথাতেই পেয়ে যাবি। এরপরও যদি তোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোকে প্রশ্ন করার সুযোগ দেয়া হবে, তখন করবি। প্রথমত আমি চাই তুই আমাকে অন্য সব স্বাভাবিক মানুষের মতো করেই ট্রিট করবি। তৃতীয়ত আমাকে কোনো ভয়ঙ্কর প্রাণী মনে করবি না। চতুর্থত ছোটবেলায় ওই দুর্ঘটনাটা কেন ঘটেছে
এর পেছনে কারণ কি, আর ওই ঘটনার পর আমার সাথে কি কি হয়েছে, কি কি ইম্প্যাক্ট পড়েছে, সেগুলো সম্পর্কে ধারণা রাখবি এবং আমাকে ভুল বুঝবি না। দ্বিতীয়ত? সেটা কথা শেষ হলেই জানতে পারবি। আগে বললে কি হবে? সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুমাইশা, কিন্তু পরক্ষণে সাফওয়ানের কটমট চাহনি দেখে রিনরিনিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলছি না, আর হাইপার হওয়ার দরকার নেই। আপনি বলেন কি বলতে চান। রুমাইশাকে জানানোর জন্য সাফওয়ান আজ আবার তার অতীতের স্মৃতিচারণে ফিরে গেল। রুনিয়া আর ইস্তিয়াকের বিয়ের 3 বছর যখন সন্তান হচ্ছিল না, তখন রুনিয়ার শাশুড়ি সহ অন্যান্য আত্মীয় স্বজন, প্রায় পাড়া প্রতিবেশী রুনিয়াকে কটু কথা বলতে শুরু করে। এমনকি কেউ একদিন বলেই ফেলে, বাজা মেয়ে। একটা সন্তানের জন্য সমস্ত ডাক্তার কবিরাজ এক করে ফেলা রুনিয়া এই মানুষগুলোর আচরণে প্রচণ্ড কষ্ট পায়। ডাক্তাররা দম্পতির কোনো সমস্যা খুঁজে পায় না, কিন্তু বাচ্চা কেন হচ্ছে না সেটাও বুঝতে পারে না। অথবা রুনিয়াকে এই সমস্ত অপবাদ থেকে বাঁচাতে ইস্তিয়াক তার বাবা মোস্তফা আহমেদের পরামর্শে রুনিয়াকে সাথে নিয়ে যান দুবাইতে। মোস্তফা আহমেদ তার রিসার্চের কাজে তখন দুবাইতে ছিলেন। রুনিয়া আর ইস্তিয়াক দুবাই পৌঁছানোর পর মোস্তফা আহমেদের একজন চেনাশোনা ডাক্তারের কাছে যান, আর সেখানে তারা জানতে পারে টেস্ট টিউব বেবির ব্যাপারে। সন্তান হতে খুব সমস্যা হলে কাপলদের থেকে সিমেন আর এগ নিয়ে ল্যাবে ভ্রূণ ক্রিয়েট করে ফিমেলের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। ডাক্তারের এই পরামর্শ শুনে সিদ্ধান্ত জানানোর জন্য কিছুদিন সময় নিলেন রুনিয়া আর ইস্তেহাক। সেদিন ফিরে এসে মোস্তফার সাথে আলোচনা করলেন দুজনেই। মোস্তফা বলেন, এটাতেই কোনো সমস্যা নেই, বাচ্চা সাধারণ বাচ্চাদের মতোই হবে। এরপর বাড়িতে জানালেন তারা। রুনিয়ার মা আয়রা বেগম আর শামসুল প্রথমে একদমই রাজি ছিলেন না। রুনিয়ার বাবা আর শাশুড়ির অমত না করলেও মত দিলেন না। পরিবার থেকে তেমন সাড়া না পেয়ে আবারও ভেঙে পড়লেন রুনিয়া। দিনরাত কান্না করতে থাকেন রুনিয়ার একটি সন্তানের জন্য। এমন হাহাকার দেখে শেষ পর্যন্ত রাজি হলেন শামসুল আর আয়রা বেগম। পরিবারের সম্মতি পেয়ে পরের দিনই ডাক্তারের সাথে আবার যোগাযোগ করেন তারা, আর সেদিনই ভ্রূণ তৈরির কাজ শুরু করেন ডাক্তারগণ। এরপর প্রায় 4 মাসের মাথায় রুনিয়ার জরায়ুতে ল্যাবে তৈরি ভ্রূণটিতে স্থাপন করা হয়। ডাক্তার বলে দেন নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে, কারণ এর পরবর্তী সময়টা স্বাভাবিক প্রেগনেন্সির মতোই কাটবে। কিছুদিন পর মোস্তফা আহমেদ সহ ওরা বাড়ি ফিরে আসে, কিন্তু প্রেগনেন্সির 3 মাস না যেতেই ভয়ানক রকম অসুস্থ হয়ে পড়েন রুনিয়া। পেটের সন্তান যেন খুব দ্রুতই বাড়তে থাকে তার। কয়েকদিনের মধ্যেই পেটের আকার 6 মাসের অন্তঃসত্ত্বা নারীদের মতোই হয়ে ওঠে রুনিয়ার। প্রচুর খেতেন তিনি, কিন্তু তার গায়ে কিছুই লাগতো না। ক্রমে ক্রমে শুকিয়ে যেতে থাকেন রুনিয়া, আর পেট ততটাই বাড়তে থাকে। ঢাউস পেট নিয়ে হাঁটাচলা করাটাই অনেক কষ্টকর হয়ে পড়ে রুনিয়ার জন্য। পেটের সন্তানের একবারের হাত পা ছোড়াছুড়িতে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয় রুনিয়ার। পুরো প্রেগনেন্সির সময়টা একটিবারও বমি করেনি রুনিয়া, কিন্তু 5 মাসের মাথায় হঠাৎ করেই রক্তবমি করেন রুনিয়া, আর এর পরপরই পুরোপুরি বিছানায় চলে যান রুনিয়া। পেটের সন্তান যেন তার সমস্ত শক্তি শুষে নিতে থাকে। হাড় আর চামড়া ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না রুনিয়ার শরীরে। প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যান তিনি, মাথা তোলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন। প্রায় 7 মাসের মাথায় ডেলিভারির পেইন ওঠে রুনিয়ার। সেদিন হাসপাতালে নিতে নিতেই বুকের পাঁজরের নিচের 2টা হাড় ভেঙে যায় গর্ভের সন্তানের চাপে। আকাশ বাতাস কাঁপিয়ে যন্ত্রণায় চিৎকার করেন রুনিয়া। হাসপাতালে নিয়ে সিজার করে বাচ্চা বের করা হয়, কারণ রুনিয়ার শরীরে বিন্দুমাত্র শক্তি তখন আর বেঁচে ছিল না। 7 মাসের মাথায় হওয়া বাচ্চা প্রিম্যাচিওর হবে। ধারণা করা হলো একদম সুস্থ সবল তরতাজা একটা বাচ্চা হয় সেদিন রুনিয়ার। সিজারের পর রুনিয়ার বুকের পাঁজরের সার্জারি করা হয়। 2টা মাস বাচ্চা সহ হাসপাতালে থাকেন রুনিয়া। কিছুটা সুস্থ হওয়ার পর নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে সবার আদরে বড় হতে থাকে সাফওয়ান, আর সেই সাথে বাড়তে থাকে তার ক্রোধ আর জেদ। এর পরের বছর শামসুল বিয়ে করেন আয়েশাকে। তার পরবর্তী বছরেই রাফসান আসে তাদের ঘরে। নতুন একটা খেলার সাথে পেয়ে প্রচণ্ড রকম খুশি হয় সাফওয়ান। বারবার শুধু শামসুলদের বাসাতে যেতে চাই রাফসানকে দেখার জন্য,
রুনিয়াও সাফনের আবদারে নিজের বাবার বাড়ি যাওয়ার সুযোগ কিছুতেই মিস করতেন না। কয়েকদিনের বিরতিতেই চলে যেতেন। সাফন 8 বছর বলে শামসুল আয়েশার কোল জুড়ে আসে রুমাইশা। সেদিন সাফন সহ সবাই হাসপাতালে ছিল। একটা বোন হয়েছে শুনে আনন্দ আর ধরে না সাফওয়ানের। সবাইকে বলে রাখে বাবুকে আগে সে কোলে নিবে, নইলে কাউকে কোলে নিতে দিবে না। সাফনের জেদের কাছে হার মেনে তাই রুমাইশাকে সবার আগে তার কোলেই দেওয়া হয়। আর সেই রুমাইশা নামটাও তারই দেওয়া। ছোট্ট তুলতুলে পুতুলটাকে কোলে নিয়ে সেদিন আদরে আদরে ভরিয়ে দেয় সাফওয়ান। এরপর তিনজনই একসাথে সবার আদরে বড় হতে থাকে। বিগত প্রেগন্যান্সির ধকলের কারণে আর পরবর্তীতে আর বাচ্চা নিতে চাননি ইশতিয়াক, কিন্তু রুনিয়া ছিল খুব পরিমাণে মেয়ের শখ। রুমাইশাকে দেখে তারও ইচ্ছে হতো একটা মেয়ে বাচ্চার, কিন্তু ইশতিয়াক সরাসরি না করে দেন। এরপর রুনিয়া আর বাড়ির অন্যান্যদের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হন বাচ্চা নিতে। সাফন 10 বছরে পা দিলে আবার অন্তঃসত্ত্বা হন রুনিয়া প্রাকৃতিকভাবে, কিন্তু এবার আর কোনো সমস্যা হয়নি। প্রেগনেন্সির সময়টাও আগের বারের মতো খারাপ যায় না রুনিয়ার, স্বাভাবিক প্রেগনেন্সির মতোই কাটে। যত সময় বাচ্চা হয় রুনিয়ার, কিন্তু এবারও ছেলেই হয়, যদিও তাতে আফসোস করেন না রুনিয়া। শাফিনকে খুব খুশি মনে গ্রহণ করেন তিনি, আর নিজের মেয়ে হলে যতটা যত্ন করতেন ততটাই আদর দেন রুমাইশাকে। সেদিনে সেই দুর্ঘটনার পর হাসপাতালে যখন ডক্টর বলেন রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে, সেদিন সবচেয়ে বেশি অবাক হন রুনিয়া। মোস্তফা আহমেদ অ্যান্টিভেনম নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করেন সে কিভাবে জানলো রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ। তাকে তো বলা হয়েছে সাফন কামড়েছে। তখন তিনি বলেন যে যিনি পরীক্ষা করেছেন তিনি সবার আগে মোস্তফাকেই ইনফর্ম করেছেন, কারণ মোস্তফার সাথে তার জানাশোনা ছিল অনেক আগে। আর যেহেতু মোস্তফা হার্পিটোলজিস্ট, তাই তার কাছে এমন রেয়ার সাপের অ্যান্টিভেনম থাকতেই পারে। রুনিয়া সেদিন স্বার্থপর হন অনেক। নিজের সন্তানকে বাঁচানোর জন্য শামসুল আর আয়েশাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাতে পায়ে ধরে বলেন যে তারা কেউ যেন সাফনের নাম বলে না দেয় ডাক্তারকে। ডাক্তার যদি জানতে পারে সাফনের কামড়ে এমন হয়েছে, তখন নিশ্চিত সাফনকে ল্যাবে নিয়ে যাবে ওরা, হয়তো মেরেও ফেলবে। রুনিয়ার শ্বশুর মোস্তফা আহমেদও অনেক আকুতি মিনতি করেন সেদিন ডাক্তারকে সাফনের নাম না বলেও রুনিয়ার বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শামসুল আয়েশা। রুমাইশা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান তারা। এরপর প্রায় 5 বছর রুনিয়াদের সাথে কোনো যোগাযোগ করেনি তারা। রুমাইশা সুস্থ হয়ে গেল, শুরু হয় সাফনের জীবনের কালো অধ্যায়। সেদিনের পর সাফন হঠাৎ করে একদম আবিষ্কার করলো ও রাতের বেলা দেখতে পায় সব কিছু স্পষ্ট, যদিও সেটা দিনের বেলার মতো রঙিন নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুটা। এরপর ক্রমে ক্রমে নিজের মধ্যে আরও পরিবর্তন দেখতে পেল সাফন। ওর চোখের রং হঠাৎই পরিবর্তন হতে শুরু করলো। চোখের যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে কাঁদত সাফন। কালো রঙা 2টা মণি ধীরে ধীরে ধূসর সবুজ রং ধারণ করলো। ওর গায়ের চামড়া ক্রমে খসখসে হতে শুরু করলো। হাত পায়ের পিঠে অসহ্য রকম যন্ত্রণা হতো। নিজের শরীরের এমন পরিবর্তন লক্ষ্য করার সাথে সাথেই নিজেকে ঘরবন্দি করে ফেলল সাফন। স্কুলে যাওয়া বন্ধ করে দিল, শুধুমাত্র পরীক্ষাগুলো কোনো রকম দিত, সেটাও ফুল স্লিভ শার্ট, মুখে মাস্ক, চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে। রুনিয়া জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিত না সাফন। রুনিয়া যেন কিছু টের না পায়, তার জন্য দোতলার রুমটা ছেড়ে চিলেকোঠার রুমে শিফট হলো ও। একদিকে রুমাইশাকে আঘাত আর তার সাথে বিচ্ছেদের যন্ত্রণা, অন্যদিকে নিজের শরীরের এমন পরিবর্তন, দুই মিলিয়ে মানসিক চাপে যেন পিষে ফেল সাফওয়ানকে। সাফওয়ান যখন 15 বছরে পড়ল, তখনই হঠাৎই একদিন ওর ক্যানাইল দাঁতে প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণায় চোখ মুখে ফুটে গেল। ওর বিছানার চাদর মুঠি করে ধরে রাখত, তবুও শব্দ করতো না। মা জানলে তো সহ্য করতে পারবে না। ওর ক্যানাইল দাঁতের অগ্রভাগ তীক্ষ্ণ হতে হতে ক্রমে ধারালো হয়ে উঠল। নিজের দাঁতে নিজেরই ক্ষতবিক্ষত হলো ও, কিন্তু কাউকে এসব না বলল। মোস্তফা আহমেদকে বলল সাফওয়ান, কারণ দাদু ছিল তার দাদু কম, বন্ধু বেশি। মোস্তফা আহমেদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সাফওয়ানের সমস্যাগুলো, আর সেগুলো নোট করে রাখলেন। সাফওয়ানের এই পরিবর্তনগুলো জানার পর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেলেন মোস্তফা আহমেদ।
সবার সাথে কথা বলা কমিয়ে দিলেন তিনি। ছেলের সাথে সাথে বাবার এই পরিবর্তন দেখে কি করবেন ভেবে পেলেন না ইশতিয়াক আর রুনিয়া। তার কিছুদিন পর মোস্তফা আহমেদ নিজের রুমে ডাকলেন রুনিয়া আর ইশতিয়াককে। সাফওয়ানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেন তিনি। এমন প্রস্তাবে খুব অবাক হন রুনিয়া আর ইশতিয়াক, কারণ জিজ্ঞেস করলে সাফওয়ানকে ডেকে পাঠান মোস্তফা। সাফওয়ান এলে ও শরীরের অবস্থাগুলো দেখান তাদেরকে। নিজের প্রথম সন্তান, এত সাধারণ সন্তানের এই অবস্থা দেখে হামো করে কাঁদলেন রুনিয়া। ইশতিয়াক বাকহারা হয়ে গেলেন। মোস্তফা বলেন, এখানে থাকলে লোকে সন্দেহ করবে, আর যদি জানতে পারে ওর শরীরে ভেনম ক্রিয়েট হয় তাহলে ওকে মেরে ফেলতো কেউ দুইবার ভাববে না। তারপর সমস্ত সিদ্ধান্ত হুট করে নেওয়া হলো। ইশতিয়াক সাফওয়ানকে বাইরে পাঠানোর তোড়জোড় শুরু করলেন। সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন সাফওয়ানকে। সিঙ্গাপুর ইশতিয়াকেরই এক বন্ধু ফ্যামিলির সহ থাকেন। সেখানেই একটা স্কুলে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিতে বললেন বন্ধুকে, আর আলাদা অ্যাপার্টমেন্টও বুক করলেন। ইশতিয়াকের বন্ধু সাফওয়ানকে নিজেদের সাথে রাখার প্রস্তাব দিল, তা গ্রহণ করলেন না ইশতিয়াক, কারণ এতে করে বিপদ বাড়বে বই কমবে না। কয়েক মাসের ভেতর পাসপোর্ট, ভিসা সব রেডি করে ফেলেন ইশতিয়াক। নিজের পরিজনদেরকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে মুখটা ফেটে যেতে লাগলো সাফওয়ানের। রুমাইশাকে একবার দেখার তৃষ্ণায় কাতর হয়ে রইল, কিন্তু দেখা হলো না ওর সাথে। শামসুলের বাড়িকেও ফোন তুলল না। সাফওয়ানের ফ্লাইটের কিছুদিন আগে মোস্তফা ডাকলেন সাফওয়ানকে। রেপটাইল সম্পর্কিত কিছু বই আর রিসার্চ পেপার দিলেন ওকে, যেন বুঝতে পারে কোন প্রাণীর কোন বৈশিষ্ট্য ও নিজের ভেতর দেখছে, আর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। সাফওয়ানের ফ্লাইটের আগের দিন সকালে মোস্তফা আহমেদের লাশ পাওয়া গেল তার রুমে, বিছানায় শোয়া অবস্থায়, আর তার পাশেই পাওয়া গেল কয়েকটি সিরিঞ্জ আর চিঠি। আত্মহত্যা করেছেন মোস্তফা আহমেদ। পুলিশ আসার আগে চিঠিটা নিয়ে পড়ে ফেলেন রুনিয়া আর ইশতিয়াক। আর জীবনের সবচেয়ে বড় আঘাতটা বোধ হয় সেদিনই পেলেন তারা। চিঠিতে লেখা ছিল, আমি জানি না কিভাবে বলবো, হয়তো বলার ক্ষমতা নেই বলে লিখছি। এই চিঠি তোমরা যখন পাবে তখন হয়তো আমি আর জীবিত থাকবো না, পরপারে পাড়ি জমাবো। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আমার আদরের নাতি আমার সাফওয়ানের এই অবস্থার পেছনে একমাত্র আমি দায়ী। ওর এই অবস্থা আমার কারণে হয়েছে। আজ আমার নাতি আমার কারণে নিজের পরিবার, নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। ও এই দেশ ছাড়া দৃশ্য দেখার ক্ষমতা আমার নেই। আমি রেপোটাইল নিয়ে গবেষণা করি, জানোই তোমরা। বিগত 10 বছর যাবৎ আমি হাইব্রিড ক্রিয়েচারের ওপর রিসার্চ করছি। অনেক প্রাণীর ওপর আমি রিসার্চ করেছি, সফলও হয়েছি। কিন্তু বন্য প্রাণীর ওপর গবেষণা করতে করতে আমার মানব সন্তানের হাইব্রিড জেনারেশনের কথা মাথায় আসে, কিন্তু সেটা বাস্তব করার কোনো হিউম্যান ভ্যাকটিমকে আমি পাচ্ছিলাম না। আর তখনই আমার ছেলে ইশতিয়াক বিয়ে করে। নিজের উচ্চাঙ্ক্ষার কাছে হেরে গিয়ে আমি নোংরা এক পরিকল্পনা করি। রুনিয়ার খাবারে প্রেগনেন্সি রেসিস্ট্যান্স পিল মেশানো থাকে, যেন ওর সন্তান না হয়। রুনিয়া প্রতিবার ডাক্তার দেখিয়ে আসার পর ওর সব মেডিসিন আমি বদলে দিই, যেন কোনোভাবেই রুনিয়া আত্মসত্ত্বা না হয়। আমার ওয়াইফকে আমি রুনিয়ার বিরুদ্ধে উস্কে দিতে থাকি, যেন রুনিয়া একটা বাচ্চার জন্য মরিয়া হয়ে ওঠে। আর আমি যেভাবে পরিকল্পনা করি ঠিক সেভাবেই হয়। এরপর ইশতিয়াককে বলি রুনিয়াকে নিয়ে দুবাই আসতে। এইখানে ওরা যে ডাক্তার দেখেছে সে আমারই বন্ধু। তাকে আমি বলেছিলাম টেস্ট টিউব বেবির প্রতি রুনিয়াকে আকৃষ্ট করতে, আর ও সেটাই করে। যেদিন রুনিয়া আর ইশতিয়াকের থেকে এক আর সিনেম নেওয়া হলো, সেদিনই আমি সেগুলো নিয়ে যাই আমার দুবাইয়ের ল্যাবে। সেখানে আমি সহ আমার আর কিছু সঙ্গী সাথীদের নিয়ে আমি ব্ল্যাক মাম্বা, কিং কোবরা আর গাবন ভাইবারের জিন কাটিং করে সদ্যজাত ভ্রণের কোষে প্রতিস্থাপন করি, আর তারপর সেটা রুনিয়ার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। কিন্তু তার কিছুদিন পর থেকেই আমার প্রবল অনুসমালোচনা হতে থাকে। নিজের ছেলে বোমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করার পর থেকে আমি অনুতপ্ত হতে শুরু করি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সাফওয়ান চলে আসে পৃথিবীতে, কিন্তু সাফওয়ান একদম সুস্থ সবল হয়ে জন্মালো। আমি বুঝলাম আমার রিসার্চ সফল হয়নি। সেদিন সুস্থ সবল সাফওয়ানকে দেখে আমার থেকে খুশি আর কেউ হয়নি। কিন্তু আমার ভুল ভাঙল সেদিন, যেদিন সাফওয়ান রুমাইশাকে কামড়ে দিল আর ব্ল্যাক বাম্বার বিষ পাওয়া গেল ওর শরীরে। আমার খুশি হওয়ার কথা ছিল, কারণ আমার রিসার্চ সফল হয়েছে, কিন্তু আমি খুশি হতে পারলাম না।
আমার সাফওয়ান ভবিষ্যতে আর কি কি বিপদে পড়তে পারে সেটা ভেবেই আমার শরীর কাঁপতে থাকে, নিজের ওপর ঘৃণা হতে থাকে আমার। আর সেই ভবিষ্যৎ এখন আমার চোখের সামনে বাস্তবায়ন হচ্ছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমার পাপের প্রায়শ্চিত্ত হয় না, তবুও ক্ষমা চেয়েছি আমি। রুনিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সন্তানের এত বড় ক্ষতি করলাম আমি, আমাকে পারলে ক্ষমা করে দিও তোমরা। সাফওয়ান দাদু, আমাকে ক্ষমা করে দিস। তোর জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছি আমি, নিজের হাতে তোকে ঠেলে দিয়েছি নিকুশ কালো অন্ধকারে। তুই আমাকে ক্ষমা করে দিস। তোদের কারোর সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই, তাই আমি চলে গেলাম। আমাকে ক্ষমা করিস তোরা। চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেলেন রুনিয়া, যেন শ্বাস নিতে ভুলে গেলেন তিনি। আর নিজেরই বাবার করা এমন কর্মকাণ্ডে ইস্তেয়াক যেন পাথর হয়ে গেল। আর এই চিঠির প্রতিটা শব্দ রুমের বাইরে থেকে শুনে ফেল সাফওয়ান। নিজের প্রচণ্ড রকম প্রিয় মানুষটার হঠাৎ মৃত্যু, আর সেই প্রিয় মানুষটারই করা বিশ্বাসঘাতকতার আঘাতে সাফওয়ানের হৃদয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সেদিনের পর থেকে ওর সমস্ত আবেগগুলো যেন হাওয়ার মতো কোথাও ভেসে চলে গেল। পরের দিনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিল সাফওয়ান। এরপর একটা দিনের জন্য আসেনি বাড়িতে। দীর্ঘ 14 বছরের প্রবাস জীবনে একমাত্র মা ছাড়া আর কারোর সাথে কথা বলেনি, নিজের বাবা ভাইয়ের সাথেও না। নিজের এই অভিশপ্ত জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য কতভাবে কত রকম চেষ্টা করেছে সে, কিন্তু আল্লাহর ভয়ে পারেনি। মৃত্যুর কথা চিন্তা করলেই রুনিয়ার মুখটা ভেসে ওঠে ওর সামনে, আর ভেসে উঠলে একটা ছোট্ট সুন্দর তুলতুলে পুতুলের মুখ। এরপর দীর্ঘ 14 বছর পর দেশে ফিরেছে ও, সেটাও তার মায়ের আপ্রাণ অনুরোধে, নইলে কখনোই দেশে ফিরত না সাফওয়ান। স্বজনবিহীন দেশে নিজের একাকিত্বকে সঙ্গী করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করত ও। বিছানার পাশাপাশি শুয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে সাফওয়ান আর রুমাইশা। গল্প করতে করতে কখন যে নিজেও বিছানায় মাথা ঠেকিয়েছে সেটা জানে না সাফওয়ান। রুমাইশার চোখের কোণটা চিকচিক করছে। এই মানুষটা এত কষ্ট নিয়ে কিভাবে এত স্বাভাবিক থাকে? নিজের আপন মানুষের এমন বিশ্বাসঘাতকতার পরও কীভাবে নিজেকে ঠিক রাখে? এই কারণে কি এত শক্ত হয়ে গেছে সাফওয়ান? চোখের কান্নিসের পানি ধারণ ক্ষমতা শেষ হতেই টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বিছানায়। মৃদু হাসলো সাফওয়ান, ডান হাতটা বাড়িয়ে চোখ থেকে গড়িয়ে পড়া পানি রয়ে যাওয়া রেশটুকু মুছিয়ে দিল। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান মৃদু কণ্ঠে বলল, সেদিন আমি তোকে আঘাত করতে চাইনি রিমো, মোটেই চাইনি। আমি জানি না কিভাবে কি হয়ে গেল। তোকে আঘাত করার পর আমার অবস্থাটা যে কেমন হয়েছিল সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাফওয়ানের কথাটা বুকে এসে লাগলো রুমাইশার। অবিনাস্ত দৃষ্টিতে তাকিয়ে নিজের বাহাতটা বাড়িয়ে সাফওয়ানের ফুলে থাকা ঝাঁকড়া কোকড়া চুলগুলোতে বুলিয়ে দিল। মাথায় রুমাইশার নরম হাতের স্পর্শ পেয়ে আবেশে চোখ বুজে নিল সাফওয়ান। রুমাইশা নিজের হাতটা ধীরে ধীরে সাফওয়ানের মুখের কাছে এনে মাস্কটা খোলার চেষ্টা করলো, কিন্তু বাধা দিল সাফওয়ান। এখনো গায়ে জ্বর আছে তোর, এমনিতে কাল ভয় পেয়েছিস, এখন দেখলে আবার ভয় পাবি। পাবো না ভয়, জোর গলায় বলল রুমাইশা। তারপর আস্তে আস্তে সাফওয়ানের মাস্কটা খুলে ফেলো। মাস্কটা পাশে রেখে দিয়ে হাতের তর্জনী দ্বারা সাফওয়ানের কুচকুচে কালো অধৈর্যরা ছুঁয়ে দিয়ে ইশারা করলো ঠোঁট আলগা করার জন্য। সাফওয়ান মাথা নাড়ি না করে দিল, কিন্তু রুমাইশা শুনল না। হ্যাঁ করুন, একটু আপনার দাঁতগুলো চেক করে দেখি, আমাকে আবার কোনোদিন কামড় দিলে কতখানি লাগতে পারে। রুমাইশার চাপাচাপিতে অগত্যা মুখ হলো সাফওয়ান। রুমাইশা ওর তর্জনী দিয়ে সাফওয়ানের ডান পাশের ক্যানেলের দাঁতটার অগ্রভাবে চাপ দিল। চাপটা ক্রমে ক্রমে বাড়তে থাকলো, একটু একটু বাড়তে হাত ধরে ফেল সাফওয়ান। রুমাইশার হাতটা নিজের মুঠির মধ্যে চেপে নিল। তারপর কিছুক্ষণ রুমাইশার হাতটা নিজের হাতের মধ্যে রেখে ওর দিকে নিষ্পলক তাকিয়ে রইল। এরপর রুমাইশার আরও একটু কাছে সরে এসে ওর চোখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে জড়ানো গলায় বলল, আমি অনেক একা রিমো, আমার কোনো বন্ধু নেই। নিজের সিকিউরিটির জন্য আর অন্যের সিকিউরিটির জন্য কোনো বন্ধু হয়নি আমার কখনো। নিজের মনে করে দুটো কথা বলার মতো কেউ নেই আমার। আমার মা, আমার কলিজার টুকরো মাকেও আমি কখনো কিছু বলতে পারি না, সে কষ্ট পাবে বলে। আমার খুব দরকার কাউকে যে আমার কথাগুলো শুনবে, ধৈর্য ধরে আমার সমস্ত কষ্টগুলোকে এক নিমিষেই মুছে দেবে, এমন কাউকে আমার খুব প্রয়োজন।
রুমেশা অবাক চোখে দেখতে লাগলো সাফওয়ানকে। এই শক্ত খোলসের মানুষটার ভেতরে যে কারোর সান্নিধ্য পাওয়ার জন্য এতটা তীব্রতা থাকতে পারে সে তা কল্পনাও আনেনি। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান হঠাৎই বলে বসলো, আমার বউ হবি রিমু?